প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটির জায়গা থেকেও আসলে প্রফেশনালি কাজ করে যাচ্ছেন দীর্ঘ সময় যাবত। আমি যদি প্রথমেই জানতে চাই যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে তরুণদের মানসিক স্বাস্থ্যের অবস্থাটা আসলে কেমন বাংলাদেশের প্রেক্ষাপটে? আচ্ছা, খুব চমৎকার একটা প্রশ্ন। আমার কাছে যেটা মনে হচ্ছে এই মুহূর্তে কাজ করতে গিয়ে, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে কিছু কিছু জায়গায় মিল রয়েছে, কিছু কিছু জায়গায় অমিল রয়েছে। যেমন যেটা বললেন পাবলিক, প্রাইভেট, জাতীয় বিশ্ববিদ্যালয়, কিছু কিছু জায়গায় মিল যেটা, সেটা হচ্ছে যে যেমন অ্যাংজাইটিতে ভুগছে অনেকেই, কেউ কেউ ডিপ্রেস হয়ে পড়ছে, কেউ কেউ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, এই জায়গাটাতে মিল আছে। অমিল রয়েছে হচ্ছে যে পারিবারিক বন্ধনের ক্ষেত্রে কারো কারো পারিবারিক বন্ধনটা খুব দৃঢ় থাকার ফলে সে তার সংকটগুলো কাটিয়ে উঠতেছে, কারো কারো আবার দেখা যাচ্ছে যে পারিবারিক বন্ধনটা এতটা ঠুনকো বা দুর্বল, তার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সে শেয়ার করতে পারছে না, ফলে তারা তুলনামূলকভাবে কিন্তু বেশি পীড়ায় ভুগছে বা সমস্যায় ভুগছে। আবার কারো কারো ক্ষেত্রে হচ্ছে যে ফিনান্সিয়াল ডিফিকাল্টিস, এটা সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের ক্ষেত্রে আমি দেখি যে ওদের একটা ফিনান্সিয়াল ডিফিকাল্টিস থাকে। তো একটা নির্দিষ্ট টাকা নিয়ে ওরা হয়তো ঢাকাতে এসছে, তারপরে খরচের জায়গাটা কিভাবে হবে সেটা একটা বড় দুশ্চিন্তার কারণ, এবং ডেফিনেটলি ফিনান্সিয়াল ডিফিকাল্টিজ কিন্তু অলওয়েজ একটা মানসিক দুশ্চিন্তা তৈরি করে। তো সেই জায়গা থেকে তারা বের হতে পারে না। আবার কেউ কেউ আছে যে খুব অতিরিক্ত খরচ করে ফেলে, এটা যে কোনো প্রতিষ্ঠানেরই হতে পারে। অতিরিক্ত খরচের প্রবণতাও অনেক সময় তার ভিতরে মানসিক সমস্যা তৈরি করে, কারণ সে অনেক ভালো আর্ন করছে। যারা কলেজে পড়ছে তারা করোনাকালীন সময় 6, 7, 8 ছিল, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তারা 9, 10 ছিল, এই লেভেলের। আচ্ছা, এখন সমস্যাটা হচ্ছে যে এই সময় কিন্তু অন্য সময়ের মতো ছিল না। 2-2.5 বছর ওরা কিন্তু ডিফিকাল্ট একটা টাইম পাস করেছে। ফলে ওরা যেটা করেছে, ওরা হচ্ছে মোবাইলের প্রতি ডিপেন্ডেন্সিটা অনেক বেড়ে গেছে সময় কাটানোর জন্য, ঘরের বাইরে বেরোতে পারে নাই। এই ডিপেন্ডেন্সিটা এখনো রয়ে গেছে, যে রয়ে গেছে আগের মতো, এইটা হচ্ছে ক্ষতি করছে। কারণ হচ্ছে কেউ কেউ এত ফোনে ডিভাইস ইউজ করছে, আমাকে কেউ কেউ বলে যে স্যার যখন ক্লাস না থাকে, রুমে থাকে, শুধু ফোনই দেখি। ফোন দেখতে দেখতে কি হয় যে রাত 3টা বেজে যায়, ঘুমাই রাত 3টা-4টার সময়, সকালবেলা ক্লাস থাকে, ক্লাস করতে পারি না। এটা আবার কমন সমস্যা। এই সমস্যাটার কথা বলেন, এটা আমি 3টা ফর্মে এটা পেয়েছি, যে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, যে ওরা সকালে ক্লাসটা মিস করছে। তার মানে যে আর্লি রাইজিং যে আমাদের একটা হ্যাবিট, পজিটিভ হ্যাবিট ছিল, যেটা আমাদের একটা প্রফুল্ল চিত্ত এনে দিত, সেটার থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি। ফলে স্বাভাবিকভাবে এটা তো মেন্টাল হেলথের উপর একটা প্রভাব ফেলছে। আবার ঘুম একটা বড় রকম প্রভাব ফেলে। ঘুম যেহেতু ঠিক মতো ঘুমাচ্ছে না, আবার ঘুমের টাইমিংটাও কিন্তু একটা ক্ষতিগ্রস্ত ব্যাপার। তো সেটারও একটা বড় রকম ইম্প্যাক্ট রয়েছে। মোট কথা হচ্ছে যে লাইফস্টাইল যে প্যাটার্ন তৈরি হয়েছে, সেই প্যাটার্ন থেকে যদি বের হতে না পারে, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী একটা মানসিক স্বাস্থ্য ঝুঁকি রয়ে গেছে। কেউ কেউ হয়তো ওভারকাম করবে, কিন্তু কথা হচ্ছে এর মধ্যে যদি কেউ কেউ ওটার মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু আমি একটু দুশ্চিন্তায় আছি যে আগামী প্রজন্মটা আমরা আসলে যারা নেতৃত্ব দেবে আমাদেরকে, সেই জায়গাটা হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বা সঠিক নেতৃত্ব হয়তো আমরা সেই জায়গা থেকে পাবো না সব জায়গাতে। এই যে এই ক্ষেত্রে খুব সুন্দরভাবে পুরো বিষয়টা ভাইয়া বুঝিয়ে বলেছেন, এবং আমরা দেখছি যান্ত্রিক জীবনে কিন্তু আমরা এখন অনেকটুকু যন্ত্রের উপরও নির্ভরশীল। তথ্য প্রযুক্তির এই বিষয়টা আসলে আমরা এড়িয়ে যেতে পারি না, এবং সেটার কোনো সুযোগও নাই। কিন্তু এটার যে উপকারিতা জায়গাগুলো, সেগুলোকে আসলে আমরা অনেকটুকু ম্যানেজ করে বা ব্যালেন্স করে আসলে চলতে পারি না। সেই ক্ষেত্রে আসলে কোন এটার সাথে রিলেটেড কোন ধরনের মানসিক সমস্যাগুলো আপনি দেখতে পান? প্রথম কথা হচ্ছে যে তথ্য প্রযুক্তির ব্যবহার কিন্তু আমরা কখনোই বাদ দিতে পারবো না। এটা আমাদেরকে করতেই হবে, আমাদের প্রয়োজনেই করতে হবে। আমাদের স্ক্রিন টাইম আমাদের কতখানি থাকছে, বা আমরা স্ক্রিনে কি দেখছি। এখন যেটা হয় যে কেউ যদি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই দিনে 10 ঘন্টা সময় কাটায়, তাহলে তার তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়ে গেছে। এখন এটা কিভাবে ইম্প্যাক্ট ফেলবে? যখন সে 10 ঘন্টা সময় কাটাবে, সে তখন অন্যের পোস্টগুলোকে খেয়াল করবে যে কে কি পোস্ট করলো। আর আমরা সবাই কমনলি জানি যে আমরা আমাদের কষ্টের বিষয়গুলো কম শেয়ার করি, আমাদের ভালো মুহূর্তগুলোকে বেশি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। ফলে আমি ভাবতে পারি ওর লাইফস্টাইলটা ওই রকম, আসলে কিন্তু ওরকম না। সে অনেক কষ্টে আছে, সে তার কষ্টের কথাগুলো বলতে পারছে না, আর আমি ভাবছি যে ও কত সুখে আছে, এবং ও সুখে আছে সমসাময়িক, আমি কেন সুখে নাই, সেই জায়গাটা একটা বড় রকম প্রভাব ফেলছে। আর এই ডিভাইসে থাকা সবচেয়ে বড় অপকারিতা হচ্ছে যে আমরা যে সোশ্যাল ইন্টারাকশনের কথা বলছি, যে একটা মানুষের সাথে একটা মানুষের যে সম্পর্ক, কথা বলা, এর ফলে দেখা যাচ্ছে যে রিলেশনশিপ ডিফিকাল্টিস তৈরি হচ্ছে। এটা ফ্রেন্ডের মধ্যেও, যে খুব ছোট্ট একটা বিষয়, সেটা নিয়ে খুব বড় ঝগড়া হয়ে যাচ্ছে, বছরের পর বছর কেউ কথা বলছে না। তার মানে হচ্ছে এইটারও কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট আছে। কারণ আমি যখন আমার ইমোশনগুলোকে সঠিকভাবে বা নিজের মতো করে আমার কারো পরিচিত কারোর সাথে শেয়ার করতে পারো, এটা হতে পারে পজিটিভ ইমোশন, হতে পারে নেগেটিভ ইমোশন। হয়তো আমি কোনো বিষয়ে কারোর সাথে রাগ করেছি, সেটা আমার এক ক্লোজ ফ্রেন্ডকে আমি শেয়ার করছি। যখন আমি শেয়ার করলাম, তখন কিন্তু অটোমেটিক্যালি হিলিংটা হয়ে গেল।
এখন এই যে হিলিং এর প্রসেস থেকে কিন্তু আমি বঞ্চিত হচ্ছি, কারণ এরকম আমার ক্লোজ কেউ নাই। আমি বাবা মার কাছেও অনেক বিষয় শেয়ার করতে পারি না, অনেক সময় আমি আমার নিজের ছোট বোন বা ভাইয়ের কাছে আমার অনেক বিষয় শেয়ার করতে পারি না। যেমন এই মুহূর্তে আমার এক স্টুডেন্টের কথা মনে পড়লো, ওর লাইফে রিলেশনশিপ ডিফিকাল্টিসে যাচ্ছে। এখন সেই জায়গাটা তো ধরলাম যে বাবা মার সাথে শেয়ার করা যায় না, কিন্তু বোনটার সাথে তো শেয়ার করা যায়। কিন্তু যে বাবাই হোক, বোনটার সাথে একই বিছানায় একই রুমে ওরা কিন্তু ঘুমায় দুইজন, কিন্তু ওই যে একটা মানসিক দূরত্ব থাকার ফলে ওর কষ্টের জায়গাগুলোকে শেয়ার করতে পারছে না। ফলে সে যখন রুমে একা থাকতেছে, কান্না করতেছে, আবার যখন কেউ আসতেছে তখন হয়তো ডিফারেন্ট একটা সিচুয়েশনে চলে আসতেছে। কিন্তু যদি ওর বোনটার সাথে একটু মন খুলে শেয়ার করতে পারতো যে আমার এই সমস্যাগুলো হয়েছে, ওর ভিতরে হিলিংটা তৈরি হওয়ার একটু ভালো লাগতো। আর 2 নাম্বার হচ্ছে, বোনও কিন্তু কিছু কিছু বিষয় শিখতে পারতো, ওর ভিতরে কিছু এক্সপিরিয়েন্স আসতো যে না, একটা রিলেশনশিপ টিকিয়ে রাখার জন্য আমাকে এই বিষয়ের প্রতি যত্নশীল হতে হবে। ফলে আলটিমেটলি পুরো জেনারেশনটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমাদেরকে যেটা করতে হবে, একটু যত্ন বাড়াতে হবে। এটা পরিবারের পর্যায়ে থেকে যেমন করতে হবে, সাথে সাথে ইনস্টিটিউশন থেকে করতে হবে। যেমন রিসেন্ট আমার ইউনিভার্সিটিতে আমার ভিসির সাথে কথা হচ্ছিল, যে উনি আমাকে গাইড করছিলেন যে আমি এই টাইপের কিছু ওয়ার্কশপ বা ট্রেনিং করাতে পারি কেন স্টুডেন্টের। এবং আমি কিন্তু অলরেডি কাজ শুরু করেছি আমার ইনস্টিটিউশনে বা আমার ইনস্টিটিউশনগুলোতে, যে ওকে কিভাবে কাজ করা যায়। তো এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সবাইকে অংশগ্রহণ করতে হবে এবং সাপোর্টটা দিতে হবে। যখন আমরা প্রপারলি সাপোর্টটা দেব, তখন কিন্তু আস্তে আস্তে করে আমরা খানিকটা হলেও ডিফিকাল্টিস থেকে বের হয়ে আসতে পারবো। আমাদের স্টুডেন্টরা বা আমরা যাদেরকে তরুণ প্রজন্ম বলছি, নতুন প্রজন্ম বলছি, তারা আরো সোশ্যাল হবে, আরো সামাজিক হবে এবং অংশগ্রহণমূলক কার্যক্রমে ওরা কিন্তু নিজেদেরকে করবেন, নিয়ে আসতে পারবে, পার্টিসিপেট করতে পারবে। ফলে ডেফিনেটলি পজিটিভ ইফেক্ট কিন্তু পড়বে আমাদের লাইফে বা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে।